গ্রামের নাম শেওড়াপাড়া। মানচিত্রে খুঁজলে হয়তো পাওয়া যাবে না, কিন্তু যারা একবার সেখানে গেছে তারা কেউ আর আগের মতো থাকে না। আমি নিজেও নই। শেওড়াপাড়ায় পা রাখার দিনটা এখনও চোখে ভাসে। বাস থেকে নামতেই কেমন একটা চাপা গন্ধ নাকে এলো। ভেজা মাটি, পুরনো কাঠ, আর যেন কোনো অদেখা শীতলতার মিশেল। দুপুর ছিল, তবু আলোটা অস্বাভাবিক ফ্যাকাশে। পাখিরা ডাকছিল, কিন্তু ডাকের ভেতর আনন্দ নেই, কেমন চাপা তাড়াহুড়ো করা শব্দ। আমি এসেছিলাম মামার বাড়িতে। মা অনেক দিন ধরে বলছিল শহরের কোলাহল থেকে দূরে গিয়ে কিছুদিন থাকলে নাকি আমার ভালো হবে। আমার কি যে ভালো হবে সেটা তখনও বুঝিনি। মামার বাড়ি গ্রামের মাঝামাঝি, কিন্তু আমার চোখ বারবার টানছিল গ্রামের শেষ প্রান্তের দিকে। সেখানে একটা বাড়ি, ১০০ বছরের পুরনো, লালচে ইটের দেওয়াল কালচে দাগে ভরা। ছাদটা যেন সময়ের ভারে নুয়ে পড়েছে। জানালার কপাট আধ খোলা, আর ভেতরটা এমন অন্ধকার, দুপুরেও যেন রাত। আমি জিজ্ঞেস করলাম, ওটা কার বাড়ি? মামা এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, ওটা দেখিস না, ওটা ভূতের বাড়ি। শব্দটা শুনে হাসি পেল। ভূতের বাড়ি? এখনো এসব বলে মানুষ? মামা হাসলেন না, চোখ সরিয়ে নিলেন। এই গ্রামে কিছু কথা আছে যেগুলো নিয়ে হাসতে নেই। সেই রাতে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। ঘুম ভাঙল হঠাৎ। জানালার বাইরে চাঁদের আলো, কিন্তু আলোটা কেমন যেন কাঁপছে। আমি উঠেই বসে পড়লাম। তখনই শুনলাম খুব দূরে কারো পায়ের শব্দ, ধীরে নিয়মিত, যেন কেউ হাঁটছে, কিন্তু পথে নয়, শুকনো পাতার ওপর। টাপ টাপ টাপ। আমি জানালার দিকে তাকালাম, কেউ নেই। তবু পায়ের শব্দ থামল না, বরং জানালার ঠিক নিচে এসে থেমে গেল। আমার বুকের ভেতর কেমন করে উঠল, গলা শুকিয়ে গেল। হঠাৎ একটা কণ্ঠস্বর, খুব আস্তে কিন্তু স্পষ্ট। তুমি নতুন? আমি কথা বলতে পারলাম না। ঠোঁট নড়ল, শব্দ বেরোল না। ডরিও না, কণ্ঠটা বলল, এই বাড়িতে সবাই নতুনই আসে আর পুরনো হয়ে যায়। আমি দৌড়ে দরজা খুলে মামার ঘরে ঢুকলাম। মামা ঘুমাচ্ছিলেন। আমি ডাকলাম, কাঁপা গলায় সব বললাম। তিনি চুপ করে শুনলেন, তারপর শুধু বললেন, কাল সকালে কথা হবে। সকালে গ্রামের বাতাস অন্যরকম লাগল। রাতের ভরা যেন রোদে গলে গেছে। আমি ভাবলাম সবটাই কল্পনা। কিন্তু দুপুরে পুকুর ঘাটে গেলাম যখন, তখন মলিন মুখের এক বৃদ্ধা আমার দিকে তাকিয়ে বললেন, মা, তুমি ও বাড়িটার দিকে তাকাও কেন? আমি বললাম, ওটা কি সত্যিই ভূতের বাড়ি? বৃদ্ধা পুকুরের পানিতে তাকিয়ে বললেন, বাড়িটা নয় মা, ওখানে যারা ছিল তারা এখনও আছে। আমার শরীর শিউরে উঠল। মানে? তিনি আর কিছু বললেন না, উঠে চলে গেলেন। সেদিন সন্ধ্যায় কৌতূহল আমাকে হার মানালো। সূর্য ডোবার ঠিক আগে আমি গ্রামের শেষ প্রান্তে গেলাম। ভূতের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লাম। কাছ থেকে দেখলে বাড়িটা আরও ভয়ঙ্কর। দেওয়ালে নখের আঁচড়ের মতো দাগ, দরজার কড়া ঝুলে আছে, কিন্তু হাওয়া নেই, তবু কড়াটা নড়ে। আমি হাত বাড়ালাম দরজার দিকে। ঠিক তখনই ভেতর থেকে একটা শব্দ এলো, ঠক। আমি হাত সরিয়ে নিলাম, বুক ধুকপুক করছে। ভেতর থেকে আবার শব্দ, এতদিন পরে কেউ এসেছে। দরজা নিজে থেকেই একটু খুলে গেল। অন্ধকার ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোল। সেই বাতাসে একটা গন্ধ, পুরনো ধূপ, ভেজা মাটি, আর কিছু একটা রক্তের মতো, লোহার গন্ধ। আমি এক পা পেছালাম। তখনই দেখলাম দরজার ফাঁক দিয়ে একটা চোখ, শুধু চোখ, নিষ্পন্দ কালো, অথচ আমার দিকেই তাকানো। আমার গলা দিয়ে চিৎকার বেরোতে যাচ্ছিল। ঠিক তখনই কেউ আমার হাত টেনে ধরল। আমি ঘুরে তাকালাম, মামা। মুখ সাদা, চোখে আতঙ্ক। এখান থেকে এখনই চলো, তিনি ফিসফিস করে বললেন। ওরা টের পেলে আর ছাড়বে না। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, ওরা কারা? মামা একবার ভূতের বাড়ির দিকে তাকালেন। দরজাটা তখন বন্ধ, যেন কিছুই ঘটেনি। তিনি শুধু বললেন, আজ রাতে তোমাকে সব বলতে হবে, নইলে কাল তুমি এই গ্রাম ছাড়তে পারবে না। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। জানালার বাইরে আবার সেই পায়ের শব্দ, টাপ টাপ টাপ, আর জানালার কাঁচে কারো নখের আঁচড়। সেই রাতটা যেন শেষই হতে চাইছিল না। জানালার বাইরে পায়ের শব্দ থেমে থেমে ঘুরছিল, ঠিক যেন কেউ অপেক্ষা করছে আমি কখন চোখ বন্ধ করব। মামা আমাকে নিজের ঘরেই শুইয়ে দিলেন। দরজার সামনে ভারী কাঠের আলনা ঠেসে রাখা হলো। তবু আমার মনে হচ্ছিল দরজা আর দেয়াল কোনোটাই আজ আমাকে বাঁচাতে পারবে না। মামা চুপচাপ বসেছিলেন।
অনেকক্ষণ পর তিনি কথা শুরু করলেন। তুই কি জানিস এই গ্রামটা একসময় কেমন ছিল? আমি মাথা নাড়লাম। এই শেওড়াপাড়াই ছিল আশেপাশের সবচেয়ে সুখী গ্রাম। ওই বাড়িটা ভূতের বাড়ি, তখন ওটা ছিল সবচেয়ে আলো ভরা বাড়ি। আমার বুকের ভেতর কেমন করে উঠল। আলো ভরা বাড়ি? আমি তো আজও দিনের আলোয় ভেতরটা ঠিকমতো দেখিনি। মামা বললেন, ওখানে থাকত জমিদার রমেশ চৌধুরী, তার স্ত্রী, 2 মেয়ে। গ্রামের সবাই ওদের খুব মানত, কিন্তু একটা ভুল সব শেষ করে দেয়। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কি ভুল? মামা চোখ নামালেন। বিশ্বাস। সেদিন রাতে অনেক বছর আগে ওই বাড়িতে কালী পুজো হচ্ছিল। ঢাকের শব্দ, আলো, মানুষের ভিড় সব মিলিয়ে উৎসব। কিন্তু ঠিক মাঝরাতে আগুন লাগে। কিভাবে আজও কেউ জানে না। মামা থামলেন। ঘরের বাতাস ভারী হয়ে এলো। আগুন নেভার পর দেখা গেল বাড়ির ভেতর থেকে কাউকে বের করা যায়নি। জমিদার, তার স্ত্রী, মেয়েরা সবাই ভেতরেই ছিল। আমার গলা শুকিয়ে গেল। তারা মরেনি সবাই, মামা ধীরে বললেন। কিছু মানুষ বলে তারা মরার আগেই কিছু একটা হয়ে গিয়েছিল। ঠিক তখনই বাইরে হঠাৎ জোরে কিছু পড়ার শব্দ। আমি চমকে উঠলাম। মামা উঠে দরজার কাছে গেলেন। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে আছে একটা পোড়া কপালের টিপ। আমি চিৎকার চাপা দিলাম। ওই টিপটা নতুনও নয়, আবার পুরনোও নয়, যেন সময়ের মাঝখানে আটকে আছে। ওরা জানে তুই এখানে আছিস, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা জানিস কি? আমি কথা বলতে পারলাম না। ওরা তোকে ডাকছে। সেই রাতেই স্বপ্ন দেখলাম আমি ভূতের বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছি। চারপাশে ধোঁয়া, কিন্তু আগুন নেই। সামনে 2 মেয়ে দাঁড়িয়ে, একজন আমার সমান বয়সী, আরেকজন ছোট। দুজনেরই চোখে জল, মুখে হাসি। বড় মেয়েটা বলল, তুমি আমাদের জায়গা নিতে এসেছ? আমি ঘাম দিয়ে জেগে উঠলাম। জানালার বাইরে ভোরের আলো, কিন্তু আয়নায় তাকিয়ে আমি যা দেখলাম, আমার কপালে লাল টিপ। আমি নিশ্চিত ঘুমানোর সময় সেখানে কিছু ছিল না। সকালে গ্রামে অদ্ভুত পরিবর্তন। লোকজন আমাকে এড়িয়ে চলছে। কেউ কথা বললে খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে। মনে হচ্ছিল আমি আর এই গ্রামের একজন নই। দুপুরে আমি সাহস করে আবার পুকুর ঘাটে গেলাম। সেই বৃদ্ধা আবার এলেন। এবার তিনি ফিসফিস করে বললেন, মা, তোকে বেছে নিয়েছে। আমি কাপা গলায় বললাম, কেন আমি? তিনি আমার কপালের দিকে তাকালেন। চোখ বড় হয়ে গেল। কারণ তোর চোখে ভয় নেই, আছে কৌতূহল। সেদিন রাতে আমি আর অপেক্ষা করলাম না। মামাকে কিছু না জানিয়ে ভূতের বাড়ির দিকে গেলাম। সূর্য ডুবে গেছে। বাড়িটার জানালায় আজ আলো, হালকা নীলচে আলো। আমি দরজায় হাত রাখতেই দরজা নিজে থেকে খুলে গেল। ভেতরে পা দিতেই মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। ঘরের ভেতর দেওয়ালে ঝুলছে পুরনো ছবি। সেই ছবিতে জমিদারের 2 মেয়ে। আমি থমকে গেলাম। ছবির বড় মেয়েটার মুখটা আমার মুখের মতো। ঠিক তখনই দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। পেছন থেকে কণ্ঠস্বর, ফিরে আসতে এত দেরি করলি কেন? আমি ধীরে ঘুরে দাঁড়ালাম। অন্ধকারের ভেতর থেকে কেউ এগিয়ে আসছে। দরজাটা বন্ধ হবার শব্দে আমার শরীর কেঁপে উঠল। মনে হলো ওই শব্দটা শুধু কাঠের দরজার নয়, এ যেন আমার পেছনের শেষ পথটাও বন্ধ করে দিল। ঘরের ভেতর নীলচে আলো, বাতাস ঠান্ডা। আমি স্পষ্ট টের পাচ্ছিলাম এখানে আমি একা নই। কে কে আছো? আমার গলা নিজের কানেই অপরিচিত লাগল। উত্তর এলো না, কিন্তু দেয়ালের ছায়াগুলো নড়ল, ঠিক যেন কেউ আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি সামনে এগোলাম। প্রতিটা পা ফেলতেই মেঝে কেঁদে উঠছে, পুরনো কাঠের চাপা শব্দ। হঠাৎ দেয়ালের একটা আয়নায় চোখ পড়ল। আমি থমকে গেলাম। আয়নায় শুধু আমি নই, আমার পেছনে আরও 2 অবয়ব। আমি ঘুরে দাঁড়ানোর আগেই একটা ঠান্ডা হাত আমার কবজি ধরল। শক্ত নয়, কিন্তু ছাড়বার মতোও নয়। ভয় পেও না, খুব কাছ থেকে মেয়েলি কণ্ঠ। আমরাও একসময় এমনই কেঁপেছিলাম। আমি ধীরে ঘুরে তাকালাম। সামনে দাঁড়িয়ে আছে 2 মেয়ে, সেই ছবির মেয়েরা। বড়জনের চোখে ক্লান্তি, ছোটজনের চোখে চাপা রাগ। তাদের পা মেঝেতে ছুঁইনি, তবু তারা স্থির। তোমরা ওখানকার? আমি ফিসফিস করে বললাম। বড় মেয়েটা মাথা নেড়ে বলল, এই বাড়িটাই আমাদের পৃথিবী। আমার বুক ভারী হয়ে এলো। তোমরা আমাকে ডাকছ কেন? ছোট মেয়েটা হাসল। হাসিটা শিশুদের মতো নয়, খুব পুরনো।
কারণ তুমি আমাদের মতোই, তুমি পালাওনি। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন ঘরের ভেতর হঠাৎ বাতাস ঘুরে গেল। দেয়ালের ছবি একটার পর একটা পড়তে লাগল। ধুলোর ভেতর ভেসে উঠল স্মৃতি। আগুন নয়, আগুনের আগের রাত। আমি দেখলাম জমিদার বাড়ির ভেতর ঝগড়া, গ্রামের লোকজন দরজার বাইরে। কেউ বিশ্বাস করেনি মেয়েদের কথা, কেউ শুনতে চায়নি। বড় মেয়েটা বলল, আমরা বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কণ্ঠ কেউ শোনেনি। আমি বুঝতে পারলাম এই বাড়ির অভিশাপ আগুন থেকে নয়, জন্মেছে অবহেলা থেকে। কিন্তু আমি কি করতে পারি? আমি বললাম, আমি তো একজন সাধারণ মানুষ। দুজনেই একসাথে আমার দিকে তাকালো। তুমি সাধারণ নও, ছোট মেয়েটা বলল, তুমি আমাদের কথা শুনছ। হঠাৎ বাইরে থেকে মামার কণ্ঠ ভেসে এলো, আমার নাম ধরে ডাকছেন। দরজায় ধাক্কার শব্দ। খুলিস, এক্ষুনি খুলিস। বড় মেয়েটা আমার দিকে এগিয়ে এলো, তার চোখে অনুরোধ। যদি তুমি চলে যাও, আমরা চিরকাল আটকে থাকব। আমার মাথা ঘুরছিল। বাইরে বাস্তব, ভেতরে ভয়, আর মাঝখানে আমি এক পা পেছালাম। ঠিক তখনই মেঝের নিচ থেকে ভারী শব্দ, যেন বাড়িটা নিজেই নড়ছে। দেয়ালের ফাঁক দিয়ে কালচে ছায়া উঠতে লাগল। ছোট মেয়েটা ফিসফিস করে বলল, ও জেগে উঠছে। ও কে? বড় মেয়েটার কণ্ঠ কাঁপল। এই বাড়ি। আমি বুঝলাম বাড়িটা শুধু দেয়াল আর ছাদ নয়, এটা সব কষ্ট, সব না বলা কথা গিলে ফেলেছে, আর এখন সে আমাকে নিজের অংশ করতে চাইছে। মামার ধাক্কা আরও জোরালো হলো। দরজার কড়া নড়ছে। বড় মেয়েটা আমার কপালে হাত রাখল, ঠান্ডা কিন্তু শান্ত। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। চারপাশ অন্ধকার হয়ে এলো। শুধু দুটো পথ স্পষ্ট, একটা বাইরে আলোয় ভরা, আর একটা এই বাড়ির গভীরে, যেখানে উত্তর আছে কিন্তু মুক্তি নেই। আমি চোখ বন্ধ করলাম। তারপর এক পা এগোলাম। আমি চোখ বন্ধ করেছিলাম ঠিকই, কিন্তু পালাইনি। যখন চোখ খুললাম, আমি তখন ভূতের বাড়ির আরও ভেতরে। চারপাশের দেয়াল বদলে গেছে। এগুলো আর ইট কাঠ নয়, যেন জমে থাকা স্মৃতি। বাতাসে চাপা কান্না, ফিসফিস শব্দ, অসংখ্য কণ্ঠ, কিন্তু সবাই একসাথে কথা বলছে না, যেন প্রত্যেকে আলাদা আলাদা করে অপেক্ষা করছে কেউ তাদের কথা শুনবে বলে। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ, বড় মেয়েটার কণ্ঠ ভেসে এলো। আমি ঘুরে তাকালাম। দুই বোন আমার পাশে দাঁড়িয়ে। তাদের মুখ এখন আগের চেয়ে পরিষ্কার, কম বিকৃত। এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। ছোট মেয়েটা মেঝের দিকে তাকালো। এখন সত্যটা সামনে আনতে হবে। হঠাৎ ঘরের মাঝখানে আলো জমতে লাগল। সেই আলোর ভেতর আমি দেখলাম গ্রামের মানুষ, জমিদার বাড়ি, সেই রাত। কিন্তু এবার আগুন নয়, এবার আমি দেখলাম কিভাবে সত্য চাপা দেওয়া হয়েছিল। আমি দেখলাম দুই মেয়ে সাহায্য চাইছিল। দরজা বন্ধ ছিল না, কিন্তু কেউ ঢুকেনি। কেউ ঝামেলায় জড়াতে চায়নি। ভয় আর লোকলজ্জা সবাইকে নীরব করে দিয়েছিল। বড় মেয়েটা বলল, আমাদের মৃত্যু আগুনে নয়, নীরবতায়। আমার চোখ জ্বালা করছিল। তাহলে তোমরা মুক্তি পাওনি কেন? কারণ কেউ কখনো আমাদের গল্প বলেনি, ছোট মেয়েটা উত্তর দিল। যতদিন গল্প না বলা হয়, ততদিন আত্মা আটকে থাকে। ঠিক তখনই পুরো বাড়িটা কেঁপে উঠল। দেয়ালে ফাটল, দূরে মামার কণ্ঠ, ভয় আর কান্না মিশে আমার নাম ডাকছে। সময় শেষ, বড় মেয়েটা বলল। তোমাকে আমাদের কণ্ঠ হতে হবে। আমি বুঝলাম, এই বাড়ি আমাকে রাখতে চায়নি, আমাকে ব্যবহার করতে চেয়েছে, যেন আমি তাদের কথা বাইরের দুনিয়ায় নিয়ে যাই। আমি গভীর শ্বাস নিলাম, তারপর জোরে বললাম, আমি ভয় পাই না। শব্দটা বলার সাথে সাথেই আলো ছড়িয়ে পড়ল। দেয়াল ভাঙতে লাগল, কান্নার শব্দ থামতে শুরু করল। আমি আবার চোখ বন্ধ করলাম। যখন খুললাম, আমি বাড়ির সামনে পড়ে আছি। ভোরের আলো, পাখির ডাক। ভূতের বাড়িটা আর আগের মতো নেই। দেয়াল ধসে পড়েছে, ছাদ ভাঙা, যেন বহুদিনের পরিত্যক্ত একটা ধ্বংসস্তূপ। মামা আমাকে বুকে জড়িয়ে ধরলেন, কাঁদছিলেন। ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি। আমি কিছু বললাম না, শুধু বাড়িটার দিকে তাকালাম। জানালার ফাঁকে শেষবারের মতো দুই বোনকে দেখলাম। এবার তারা হাসছে, ধীরে ধীরে মিলিয়ে গেল। কয়েকদিন পর গ্রাম ছাড়লাম। যাওয়ার সময় কেউ আর আমাকে এড়িয়ে গেল না, বরং অনেকেই নীরবে মাথা নত করল, যেন তারা কিছু বুঝে গেছে। অনেক বছর কেটে গেছে। আজ আমি শহরে নিজের ঘরে বসে এই গল্প বলছি। অনেকে বিশ্বাস করবে না, কেউ বলবে এটা শুধু গল্প। কিন্তু মাঝে মাঝে রাতে
খুব গভীর নীরবতায় আমি দূরে পায়ের শব্দ শুনি, টাপ টাপ, আর একটা কণ্ঠ খুব শান্তভাবে বলে, ধন্যবাদ।